যে এখন এই জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, এটা গাইলে হচ্ছে এটা মানে নানা ধরনের কথাবার্তা বলা, এগুলোকে আমরা সমর্থন করি না। বিএনপির কারণেই আসলে 31 ডিসেম্বরের যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু হয় নাই বিএনপির অসহযোগিতার কারণে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কিংবা তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, এই দাবিটা সবচেয়ে আগে বিএনপিরই তোলা উচিত ছিল। জামায়াত ইসলামের সাথে আমাদের যে আপত্তি বা যে প্রশ্ন, এটা কিন্তু ইতিহাস সংক্রান্ত, যে ইতিহাসে আপনার ভুল পজিশন আছে। আবারও নারী বনাম ইসলাম এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত। যৌনকর্মীদের শ্রমিক মর্যাদা দেওয়ার দরকার নেই, আপনি তাদেরকে পুনর্বাসন করেন সমাজে, তাদেরকে একটা ভালো জীবন যাপন দেন, তা কেউ যেন এই পেশায় অসম্মানজনক পেশায় যেতে বাধ্য না হয় সেই ব্যবস্থা করেন না। এই বিষয়ে আমরা তো বিবৃতি দিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা বলেছি যে যেগুলো বাংলাদেশের মানুষের সংগ্রামের অংশ, এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করা যাবে না, এবং পাবলিক স্পেসে কেন আমি জাতীয় সঙ্গীত গাইতে পারবো না। এবং যেটা তারা মানে বলার চেষ্টা করছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু, এই কথাগুলো আসলে মানে আমাদের যে ইতিহাসকে অস্বীকার করার মতো। আমরা একজন মানুষ হিন্দু হলে কি তার কোনো কিছু আমরা গ্রহণ করবো না? এবং আমরা এখানে কিভাবে কোন সংগ্রামের অংশ হয়ে রবীন্দ্রনাথকে কিভাবে গ্রহণ করেছি আমাদের জাতীয় জীবনে, এটাও তো আপনাকে খেয়াল করতে হবে। পশ্চিম বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর আর আমাদের বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুর এক রবীন্দ্রনাথ ঠাকুর না। আমরা এটা তাকে সংগ্রাম করে রাজনৈতিকভাবে গ্রহণ করেছি, আবার তার সমালোচনা আমার আছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন যে এখন এই জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, এটা গাইলে হচ্ছে এটা মানে নানা ধরনের কথাবার্তা বলা, এগুলোকে আমরা সমর্থন করি না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কিংবা তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, এই দাবিটা সবচেয়ে আগে বিএনপিরই তোলা উচিত ছিল। মানে দাবি না, শুধু আন্দোলনের কথা বলছে। তারা তো এখন বলছে যে আমরা তো ভাই চিঠি দিয়েছি। কিন্তু একটা আন্দোলন সফল হয়ে যাওয়ার পরে যখন আপনি এইভাবে চিঠি বা এগুলো প্রসঙ্গ তোলেন, তখন মানুষ মনে করে যে আপনি যে আন্দোলনে ছিলেন না এটাই আরো প্রতিষ্ঠিত হয় আর কি। ঠিক আছে, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে বিএনপিকে যে ধরনের নির্যাতন আওয়ামী লীগ গত 15 বছর করেছে, একটা দলকে ধ্বংস করে দেওয়ার মতো, তাদের প্রধান নেতাকে হাউস অ্যারেস্ট করে তিল তিল করে মারার পরিকল্পনা করেছে, তাদের শত শত নেতাকর্মীকে গুম করেছে, তাহলে এই দলে, এটা তো রাজনৈতিক দল না। এইটার বিরুদ্ধে এই পোস্ট অভ্যুত্থান সবচেয়ে আগে নেতৃত্ব দেওয়া উচিত ছিল বিএনপির এই আন্দোলনে। সেটা তারা করে নাই, বরং তাদের নেতারা কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে এটা আমরা কেন সিদ্ধান্ত নেব, এটা জনগণের সিদ্ধান্ত। তাহলে তো এই কথাগুলোর মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে আপনি আন্তরিক না। হ্যাঁ, আপনি যতই বলেন যে আমরা তো আগেই চিঠি দিয়ে রেখেছিলাম। এখন জুলাই ঘোষণাপত্রের ব্যাপারেও বিএনপির অবস্থান খুব বেশি মানে শক্ত কোনো অবস্থান নাই। বিএনপির কারণেই আসলে 31 ডিসেম্বরের যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু হয় নাই বিএনপির অসহযোগিতার কারণে। এখন যখন ধরেন এই 30 দিনের মধ্যে এবার যদি হয়ে যায় ঘোষণাপত্র, এবং তখন যদি বিএনপি বলে হ্যাঁ আমরা ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছিলাম, তাহলে ব্যাপারটা যেমন হবে, এই আওয়ামী লীগের প্রশ্নটাও বিএনপির অবস্থান একই রকম। এটা একটা বড় রাজনৈতিক দলের যে ধরনের মানে কনফিডেন্ট পলিটিক্স করার কথা, সেই রকম রাজনীতিটাকে আমরা মনে করি না। আপনি আপনার ছাত্রদলকে তো পাঠালেন না, ঠিক আছে, শাহবাগের জমায়েতকে আপনার মনে হয়েছে, আপনি 26 জুলাই জাতীয় ঐক্যের ডাক দিলেন, সেখানে তো আপনি সকল ধর্মবাদী রাজনৈতিক দলকে সহ ডাক দিলেন, জামায়াত ইসলামীকে সহ ডাক দিলেন। মানে এর আগে তো দীর্ঘ সময় ধরে জামায়াত ইসলাম এবং বিএনপির জোট রাজনীতি করার ইতিহাস আছেই, এবং তাদের ক্যাবিনেটও 2 জন মন্ত্রী ছিল জামায়াত ইসলামের 2001 থেকে 2006। এখন হঠাৎ করে এই জমায়েতের মধ্যে ইসলামপন্থী শক্তি বেশি আসাতে তাদের যে একটা অস্বস্তি দেখা গেল, আপনি ছাত্রদলকে নামাতে পারতেন। ছাত্রদল আমাদের সাথে শাহবাগে আসবে না, ঠিক আছে, ছাত্রদল আলাদা কোথাও সিটিং দেখ না, আমরা না করি নাই তো কেউ, শহীদ মিনারে বসেন, রাজু ভাস্কর্যের সামনে বসেন, আলাদা অবস্থান নেন, সব অবস্থান যে এক জায়গায় আসতে হবে এমন কোনো কথা নেই। তো আপনি তো গতকালকে বাক্সাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীদের সাথে মিলে একসাথে জাতীয় সঙ্গীত গাইলেন, সেটা আপনি করতে পারলেন, তাহলে আপনি এই আন্দোলনে আসতে পারলেন না কেন? যে যে আশঙ্কা থেকে আপনি আসলেন না বলে মনে হচ্ছে, যেটা একটা ইসলামিক জমায়েত হয়ে গেছে, আপনি আসলেই তো তার হইতো না অতটা। আপনি থাকলে এনসিপি থাকে, মানে বিএনপির কথা বলছি। তাহলে আমি বলবো যে বিএনপির এই রাজনীতিগুলো কারা ঠিক করে দিচ্ছে আমার জানা নাই। এইভাবে চলতে থাকলে বিএনপি সম্পর্কেই জনগণের খুবই ভুল ধারণা হবে। তো আমি আশা করব যে বিএনপি যারা হাইকমান্ড বা নীতি নির্ধারক, তারা তাদের রাজনীতিটা আবার রিভিউ করবে। জামায়াত ইসলাম নিয়ে আমরা বলেছি বারবার যে যাদের ব্যাপারে যুদ্ধপরাধে সহযোগিতার অভিযোগ আছে, তাদেরকে 71 নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, এবং সেখানে যদি তাদের প্রশ্নবিদ্ধ অবস্থান থেকে থাকে তাহলে সেজন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পাকিস্তান পর্যন্ত আজকে ক্ষমা চাইতে রাজি, এবং তারা ফাইন্যান্সিয়াল যে কম্পেনসেশন সেটা দিতে রাজি হচ্ছে। বিশেষত আজকে যারা জামায়াত ইসলাম করে, আজকে যারা ছাত্র শিবির করে, তারা কেন এই অপবাদ নেবে, এই ঘানি টানবে? তাদের কোনো দরকার নেই, তারা এটা কমপ্লিটলি ডিজাউন করে এখানকার মানুষের রাজনীতিটা করলেই পারে। জামায়াত ইসলামের সাথে আমাদের যে আপত্তি বা যে প্রশ্ন, এটা কিন্তু ইতিহাস সংক্রান্ত, যে ইতিহাসে আপনার ভুল পজিশন আছে। আপনি 47-এও এই জনগোষ্ঠী পাকিস্তান আন্দোলন চাইলো, সেটার বিরুদ্ধে দাঁড়ালেন। আপনি 71-এও এই জনগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়ালেন, এবং ডিরেক্ট গণহত্যার সহযোগিতার অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। রাজনৈতিক দল করার মানে হচ্ছে আমি পিপলের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাব। তাহলে বারবার একটা জনগোষ্ঠীর সংগ্রামের বিরুদ্ধে দাঁড়িয়ে
আপনি কিভাবে ওই জনগোষ্ঠীকে নেতৃত্ব দেবেন, কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, সেটা তো এই জনগোষ্ঠী আপনাকে গ্রহণ করবে না। 24-এর গণঅভ্যুত্থানের আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, উই অ্যাডমিট দ্যাট। গত 15 বছর আপনার সাথে অনেক নির্যাতন হয়েছে, আমরা সেটাও মানে অ্যাডমিট করি, বা এটা আমরা প্রতিবাদ করেছি। শিবির ট্যাগ দিয়ে যখন কাউকে হত্যা করা হতো, কাউকে মারা হতো, আমরা এটার তীব্র বিরোধিতা করেছি। কিন্তু এর মানে তো এই না যে আপনি 24 দিয়ে 71-কে আড়াল করতে চাইবেন। আমরা বলেছি যে 71-এর ফলো আপ হিসেবেই 24 এসেছে। 71-কে মানে এক অর্থে বেহাত হয়েছে আওয়ামী লীগের কারণে, আমরা সেটা সমালোচনা করি, কিন্তু 71-কে তো আমরা ডিজোন করতে পারবো না। এই জনগোষ্ঠীর এটা একটা খুব কেন্দ্রীয় জায়গায় আছে, এটাকে বিতর্কিত বা ডিজোন করে এখানে মানে লং টার্মে খুব বড় রাজনীতি বা ভালো রাজনীতি করা যাবে বলে আমি মনে করি না। মানে নারীদের অনেকগুলো ইস্যু আছে যেগুলো অ্যাড্রেস করতেই হবে, মানে অনেকগুলো দাবি আছে। বিশেষত এমনিতেই ঐতিহাসিকভাবে বাংলাদেশের নারীরা নানাভাবে বঞ্চিত হয়েছে, নানাভাবে তারা নির্যাতনের শিকার হয়েছে, তাদের অনেকগুলো ইস্যু তৈরি হয়েছে, ফলে তাদের ইস্যুগুলো আলাদাভাবে অ্যাড্রেস আপনাকে করতেই হবে। সেটা করার জন্য একটা কমিশন হয়েছে, সেই কমিশনের অনেকগুলো দাবির ব্যাপারে সমাজে কিছু আপত্তি আছে, তাহলে সেগুলো নিয়ে কথাবার্তা হবে। কিন্তু হেফাজতে ইসলাম, আমরা আমরা তার ত্যাগ স্বীকার করি, তাদের যে সংগ্রামী ক্যারেক্টার এটাকেও আমরা স্বীকার করি, কিন্তু কিছু বিষয় তো এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমরা যেমন এক জায়গায় আসতে পারলাম, কিন্তু এই হেফাজতে ইসলাম যখন এই আন্দোলনটা করলো, মানে এটাতে যে জিনিসটা দাঁড়িয়েছে একটা আবারও নারী বনাম ইসলাম এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত। এখন এই যে নারী বনাম ইসলাম না, বা ইসলাম একটা নারী বিরোধী ধর্ম, এই ধরনের প্রজেকশন এটা কিন্তু প্রগতিশীল মহল থেকেও দিতে চাওয়া হয়, মানে চেষ্টা করা হয়, এটা ঠিক না, মানে এই ক্যারেক্টারাইজেশনটা ঠিক না। তাহলে উচিত হচ্ছে একটা তাদের কি কি বিষয় নিয়ে আপত্তি, নারী কমিশনের আপনার এই ব্যাপারে অবস্থান কি, সেগুলো তো মিডিয়েট করার জন্য সরকার আছে, কিংবা আরেকটা রিভিউ কমিশন হতে পারে, ঠিক আছে। কিন্তু এটা বলা যাবে না যে নারীদের কোনো এই অধিকারগুলো দরকার নাই, যেটা আসলে হেফাজতের দাবি ওখান থেকে বলাও হয়নি। তারা বলেছেন যে এই কমিশন ছুড়ে ফেলতে হবে ইত্যাদি ইত্যাদি, আমরা তাদের সাথে এটার সাথে একমত না। আমরা বলেছি যে রিভিউ করতে হবে, যেগুলো নিয়ে আপত্তি আছে সেগুলো নিয়ে আপনি রিভিউ করেন, ঠিক আছে, আরো বেটার দাবিগুলো তুলে আনেন, কিন্তু নারীদের বিষয়ে কিছু কাজ এবার সরকার করতেই হবে। না, এই কমিশনের সাথে একমত বা দ্বিমত হওয়ার প্রশ্ন নেই। এই কমিশন একটা সুপারিশ দিয়েছে, এই সুপারিশ দেওয়ার মধ্য দিয়ে তাদের আসলে কাজও এক অর্থে শেষ। এখন এই সুপারিশগুলোর মধ্যে যাচাই বাছাই করে এগুলো তো এখনই হয়ে যাচ্ছে না, সুপারিশগুলো বাস্তবায়ন করতে গেলেও সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য লাগবে, ফলে এটা এখনো কিন্তু সবার, এবং সেখানে হেফাজতে ইসলামও মতামত দিতে পারবে, সবাই মতামত দিতে পারবে, বিএনপি দিতে পারবে, এনসিপি দেবে। তাহলে যে জিনিসগুলো নিয়ে আপত্তি আছে সেগুলো নিয়ে আমাদের নারী উইং কিন্তু কিছু কিছু জিনিস পয়েন্ট আউট করেছে, যে এই জিনিসগুলো দরকার নেই, যেমন যৌনকর্মীদের শ্রমিক মর্যাদা দেওয়ার দরকার নেই, আপনি তাদেরকে পুনর্বাসন করেন সমাজে, তাদেরকে একটা ভালো জীবন যাপন দেন, তা কেউ যেন এই পেশায় অসম্মানজনক পেশায় যেতে বাধ্য না হয় সেই ব্যবস্থা করেন। সম্পত্তির প্রশ্নে যেটা ইতিমধ্যেই যেটা বিদ্যমান যে পারিবারিক আইন, সে আইনে নারীকে যে হিস্সা দেওয়া হয়েছে সেটাই আসলে সে পাচ্ছে না, এটা পাওয়ার নিশ্চয়তা দিতে হবে, বা এটা পাওয়ার আদায় করে দিতে হবে তাকে। এই জিনিসগুলো নিয়ে এনসিপির অবস্থান। আমরা আউটরাইট কমিশনের সমস্ত কিছুকে খারাপ মনে করছি না, আবার এই কমিশনের সমস্ত কিছুকে ভালোও মনে করছি না, একটা মাঝামাঝি জায়গায় আমাদেরকে আসতে হবে। নির্বাচন কোথা থেকে করব, আমরা এখনো আমাদের দল থেকে কাউকে কোনো আসন, যে আপনার জন্য অমুক আসন, আরেকজনের জন্য তমুক আসন, এরকম কিন্তু আমরা এখনো করি নাই, ঠিক আছে। কিন্তু আমরা অবশ্যই, আমরা যেহেতু রাজনৈতিক দল, আমরা নির্বাচন করতে চাই, আমিও নির্বাচনের মানে আমাকেও নরসিংদী থেকে বলে যে আপনি নির্বাচনে আসেন, এখন কোন আসন থেকে করবো সেটা এখনো ঠিক হয় নাই, আমি পুরো নরসিংদী জুড়েই কাজ করছি, কিন্তু শেষ পর্যন্ত এটা নির্বাচনের একটু সময় আগালে আমাদের একটা পার্লামেন্টারি বডি হবে, তারা আলোচনা করে ঠিক করবে আসলে কাকে কোথায় সেট করবে। এমনকি আমি যে নরসিংদী থেকেই দাঁড়াবো এমন এখনই নিশ্চিত করে বলা যায় না, কিন্তু আমি মানে যেহেতু আমি রাজনীতিতে যুক্ত হয়েছি, আমি নির্বাচনটা করতে চাই না। আমি কোনো ব্যক্তিগত তদবির কখনোই মানে শুনতে চাই না। আমি যেগুলো গণদাবি, একটা রাস্তা মানে অনেক বছর ধরে আপনার নষ্ট হয়ে আছে, আমার যদি সেই সক্ষমতা থাকে যেটা আমি ইউএনও সাহেবকে বলতে পারি যে ভাই এই রাস্তা ঠিক করে দেন, ডিসি সাহেবকে বলতে পারি, আমি সেটুকু করি। একটা ট্রেন নরসিংদী থেকে ঢাকা আসতো, কমিউটার ট্রেন, সেটা আমাদের স্টেশনে থামছিল না, আমি সেটা থামানোর ক্ষেত্রে রেল উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি এবং উনি আমার কথা রেখেছেন। কিন্তু ব্যক্তিগত তদবির, যেটা অন্যায় তদবির, যে আমাকে ভাই অমুক জায়গায় পদোন্নতি করায় দেন, তমুক জায়গায় এটা করায় দেন, তমুক জিনিসটা করে দেন, এগুলো আমি সাধারণত আমলে নিই না। যেগুলো গণদাবি, সেগুলো যদি তারা এমন এমন হয় কখনো যে তারা ঠিক মতো জানে না যে এটা কোন চ্যানেলে তুলতে হবে কথাটা, তখন আমি তাদের পাশে দাঁড়াই। স্থানীয় নির্বাচনটা এই মুহূর্তে হওয়া দরকার, এটা জনগণ মনে করে। আপনি যদি স্থানীয় পর্যায়ে যান, দেখবেন যে ইউএনওর কাছে, উপজেলা পরিষদও তার কাছে, পৌরসভাও তার কাছে, ইউনিয়নও তার কাছে, এবং ডিসিরও একাধিক প্রেশার, মানে তিনি জেলা প্রশাসন সামলাবেন নাকি জেলা পরিষদ সামলাবেন, এরকম মানে ফলে মানে মানুষজন তো প্রথমত কোনো সমস্যায় পড়লে আগে জনপ্রতিনিধি যায়, তার ওয়ার্ডের জনপ্রতিনিধিটাকে তিনি আগে খোঁজেন, ঠিক আছে। এখন এটার ক্ষেত্রে একটা খুব মানে কাজের একটা স্থবিরতা তৈরি হয়েছে, মানুষ সার্ভিস পাচ্ছে না, নাগরিক সেবার চরম বাজে অবস্থা ইত্যাদি ইত্যাদি। সেখান থেকে আসলে স্থানীয় সরকার নির্বাচনটা কয়েকটা জরিপে উঠে এসেছে যে মানুষ চাচ্ছে যে স্থানীয় সরকার
নির্বাচনটা আগে হোক। পাশাপাশি আওয়ামী লীগ যে নানা ধরনের চোরাগোপ্তা হামলা বা চোরাগোপ্তা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, সেটা একটা প্রতিনিধি, ফ্যাসিবাদ বিরোধী জনপ্রতিনিধি যদি থাকেন, তাহলে এটা অনেক দূর পর্যন্ত তার যেহেতু লোকবল আছে তিনি এটা সামাল দিতে পারবেন। এরকম অনেকগুলো কারণে আমরা বলেছিলাম যে ঠিক আছে, আপনি অন্তত পাইলট প্রজেক্টের অংশ হিসেবে কিছু জায়গায় নির্বাচনটা দেন, দিয়ে দেখেন যে মাঠ পর্যায়ে পরিস্থিতিটা কিরকম। ঠিক আছে, মানুষ অনেকদিন ধরে ভোট দিচ্ছে না, এটা একটা ওয়ার্ম আপের মতো হতে পারতো, কিন্তু সেই কথাটা বিএনপি চায় না বলেই হয় না। হ্যাঁ, এখন বিএনপি যদি অনেকগুলো জিনিসই বিএনপি চায় না, না চাইলেই যদি সেটা না হয়, তাহলে সেটা খুবই দুঃখজনক। আমরা এটা বারবার বলেছি যে বিএনপিকে তার দলীয় এজেন্ডার বাইরে এসে জাতীয় এজেন্ডাগুলোতে কিছু কিছু জায়গায় একমত হতে হবে। যেমন এখন যদি কিছু জায়গায় স্থানীয় সরকার নির্বাচন হয়, জাতীয় নির্বাচন যখন হওয়ার কথা তখন রেখেই যদি এটা হয় যে স্থানীয় সরকার নির্বাচনটা মধ্যবর্তী একটা সময়ে কয়েকটা জায়গায় হবে, স্থানীয় সরকার নির্বাচনটা আমাদের এখানে ধাপে ধাপে হয়, তাহলে অসুবিধাটা কোথায়? ওনারা ভাবছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা এখন হলে জাতীয় সরকার নির্বাচনটা পিছিয়ে যাবে, এটা কিন্তু ঠিক ধারণা না। যে টাইমটা সবাই একমত হয়েছে ডিসেম্বর টু জানুয়ারি জাতীয় নির্বাচন, আমরা কিন্তু বলেছি যে এই টাইমই হোক, কিন্তু এর আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়ে যায় কি সমস্যা? দেখেন, গরু খাওয়াটা আমরা আমাদের দেশের অনেক মানুষ গরু খায়, গরু খাওয়া নিয়ে বাংলাদেশের কোনো ক্রাইসিস নাই। আপনি ইন্ডিয়ায় মুসলমান হলে গরু খেতে পারবেন না, গরু ক্যারি করতে পারবেন না, করলে আপনাকে পিটিয়ে মেরে ফেলবে বিজেপি এবং হিন্দুত্ববাদীরা। ঠিক আছে, কাউ ভিজিলেন্টি নাকি যেন তারা বলে। সেখানে যদি আপনি প্রতিবাদের অংশ হিসেবে গরু জবাই করতে পারেন বা করেন এবং এক ধরনের এই ধরনের কোনো ফেস্টের আয়োজন করেন, সেটা একটা মানে থাকে, রাজনৈতিক মানে থাকে। আগে যেমন মানে গো হত্যা বলা হতো বা গরুর জবাই করা যেত না, সেই সমস্ত সমস্যা আমাদের এখানে এখন নাই। ফলে এই ধরনের অ্যাক্টিভিজমের উপযোগিতাও ফুরিয়েছে বলে আমার ধারণা। তো এটা যারা করছেন এটা তাদের টেম্পারমেন্টের প্রশ্ন, আমি সেটা নিয়ে কিছু আমার তেমন কোনো কি বলবো সমালোচনা, যেটা আমি বললাম এইটুকুই সমালোচনা। আর আমার টেম্পারমেন্ট হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে এই ধরনের অ্যাক্টিভিজম করা কোনো দরকার নাই, কারণ আপনাকে এখানে কেউ গরু খাওয়ার জন্য বাধা দিচ্ছে না। তবু কেউ যদি আনন্দের অংশ হিসেবে এটা করতে চায় করতে পারে, কিন্তু অন্যকে অফেন্ড করার উদ্দেশ্যে না করলেই হবে। যখনই দেখা যায় যে আমি রাজনীতিতে একটু বেশি সক্রিয় হই, তখন এই প্রসঙ্গগুলো বারবার আমার বিরুদ্ধে তোলার চেষ্টা করা হয়। আমি মনে করি যেটা দুঃখজনক, উনি সম্মানিত ব্যক্তি, আই রেসপেক্ট হিম, কিন্তু উনি এটা ওনার জায়গা থেকে কেন করেছেন আমি বলতে পারবো না। এবং এটা করে আমার একটা জিনিস হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়ার যে কালচার, কেউ তো আর ঘটনাটার ভেতরে ঢুকতে চায় না, সবাই ওখান থেকে জাজমেন্ট করতে থাকে এবং এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয় এবং মূলত একটা মিডিয়া ট্রায়াল হয় সোশ্যাল মিডিয়ায়। তো উনি একজন খুবই সম্মানিত ব্যক্তি এবং ওয়ার্ল্ড রিনাউন্ড পার্সন। আমি অনুরোধ করবো যে এই ধরনের মিডিয়া ট্রায়ালের মধ্যে কাউকে ফেলার চেষ্টা করাটা খুবই খারাপ, এই প্রচেষ্টাটা ঠিক না। যদি সত্যি মনে হয় যে এই ব্যাপারটা নিষ্পত্তি হয় না, তাহলে আবারও বসতে হবে। যেমন অভিযোগটা কি, প্রথম 1 নম্বর অভিযোগটা কি, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি। 1 নম্বর অভিযোগটা হচ্ছে অভিযুক্ত দাবি করছেন আমি অন্যান্য মেয়েদেরকে হ্যারাস করেছি। এটা তো জুরিসপ্রুডেন্সের যে কোনো জায়গা থেকে এটা এক বাক্যে এটা টিকবে না। আপনি বলতে পারবেন না যে তার সাথে এটা করা হয়েছে এবং সেটার উপর ভিত্তি করে আদালত কোনো রায় দেবে না। যার সাথে যা করা হয়েছে তাকে বলতে হবে। তো আমি তো সেটা দেখি নাই যে এই যে বলা হচ্ছে অন্যান্য মেয়েদেরকে, এটা তো একটা খুব অস্পষ্ট এবং ভেগ কথা। এটা তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিশেষত একটা বিশেষ রাজনৈতিক দল, নাম বললাম না, এদের অ্যাক্টিভিস্টরা এটাকে লুফে নিয়েছে এবং তারা এটা আরো দেখেন, ওনার স্ট্যাটাস উনি বলেছেন যে আমার সাবেক সংগঠনের নাম ধরে বলেছেন, কারণ তখন আমি ওই সংগঠন করতাম। এটা নিয়ে সাথে সাথে একটা বুইফোর পত্রিকা নিউজ করে ফেললো যে এনসিপি সার্ভার তুষার। তা আমি কি 2021 সালে এনসিপি করতাম? এই যে ফ্রেমিং, এটা কিন্তু খুব প্রবলেমেটিক এবং এটা নিশ্চিতভাবেই যারা আমাকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে তারা এটা ব্যবহার করছে আমার বিরুদ্ধে।